উরুগুয়ের প্রত্যেকটা বাচ্চার মতোই আমিও সারা জীবন একজন ফুটবল প্লেয়ারই হতে চেয়েছিলাম। এবং আমি কিন্তু বেড়ে খেলতাম সত্যি। ইনফ্যাক্ট আমি টেরিফিক খেলতাম। তবে শুধুমাত্র রাতে, মানে যখন আমি গাঢ় ঘুম থেকে উঠলেই আমি হয়ে যেতাম এ বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে খারাপ খেলোয়াড়। তা যাকগে, দিন ঘুরেছে। আমিও ফাইনালি অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছি যে আমি আসলে কে। ভালো ফুটবলের কাঙাল। আমি যেন পৃথিবীর নানা মাঠে দুহাত প্রসারিত হেঁটে যাই আর ভিক্ষে করি। একটা অপূর্ব টাচ, একটা অনবদ্য মুভ, ফর গড সেক। আর যখন সেটি চোখের সামনে ঘটতে দেখি, নিশ্চিত মনে মনে বলি, প্রভু আমি ধন্য। কিছু এসে যায় না কোন দেশ খেলছে বা প্রতিপক্ষই বা কে। বিখ্যাত ল্যাটিন আমেরিকান সাহিত্যিক এডওয়ার্ডো গালিয়ানোর একটি বিখ্যাত বই আছে ফুটবল নিয়ে, ফুটবল ইন দ্য সান অ্যান্ড শ্যাডোজ। তার ইন্ট্রোডাকশনের একটা ছোট্ট অংশ আমি ভাষান্তর করেছি। তবে একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, যে এই যে প্রথম লাইনটা আছে না, যে উরুগুয়ের প্রত্যেকটা বাচ্চার মতোই আমিও সারা জীবন একজন ফুটবল প্লেয়ারই হতে চাইছিলাম, এখানে উরুগুয়ের জায়গায় যদি বাঙালি করে দেন, আসলে কিন্তু দেখবেন কিচ্ছু বদল হয় না। ও, আমি অনির্বাণ ভট্টাচার্য। শুরু করছি আমার পডকাস্ট আনন্দ মাঠ। বাঙালি অবভিয়াসলি আনন্দ মঠ চেনে, জানে। আমি জানি না কতজন ঠিক পড়েছেন। যাকগে, আমি শুরুতেই এরকম চিমটি কাটা কথা বলবো না। তো আমার আশা যে আনন্দ মাঠ, এই পডকাস্ট, এই শোটি, সেটিও বাঙালি অবাঙালি যারা বাংলা বোঝেন সবাই ভালোবাসবেন। এবার আনন্দ মাঠ কেন? আনন্দ মাঠ এই জন্যে, কারণ এই একটি বোধহয় জায়গা, মানে আমার কাছে আর কি প্রধানতম জায়গা, যেখানে এই মাঠ, সেটা যে কোনো খেলার হতে পারে, সেখানে কিন্তু এই আনন্দটা গ্যারান্টিড। সে আমি জিতি বা হারি, মন খারাপ হলেও আনন্দ হয় কিন্তু একরকম, জিতলে তো ছেড়েই দিন। তো আনন্দ মাঠ, এই আমার পডকাস্টে আমি শোনাবো এমন অনেক গল্প, এমন অনেক জিনিস নিয়ে আলোচনা আমরা করব, যা খেলার ছলে হবে, মানে খেলা নিয়েও হবে আর কি, খেলা নিয়েই হবে রাদার। এবং খেলা বলতে কিন্তু শুধু ক্রিকেট নয়। আমি জানি যে ভরা ক্রিকেটের বাজারে হঠাৎ ফুটবল দিয়ে কেন আমি শুরু করলাম। খুব যে একটা ভেবে করেছি যে একটা স্টেটমেন্ট রয়েছে আমার, আমি দেখাতে চাই, এমন আদপেই নয়। কিন্তু আনন্দমাঠ সবসময় চেষ্টা করবে ঠিক সেই সব গল্প, সেই সব ঘটনা, সেই সব মানুষ, এইসবকে তুলে ধরার, যেগুলো সচরাচর রোজ আমাদের চোখের সামনে আসে না, কাগজের আসে না, বা এই নিয়ে গাদা গাদা বইও লেখা হয় না। সেই সব ঘটনা, সেই সব মানুষদের নিয়েই আমাদের এই পডকাস্ট আনন্দ মাঠ। এবং আজকে যার গল্প আমি শোনাবো, বা যাকে নিয়ে একটি লেখা আমি পড়ে শোনাবো, এবং তারও কিছু লেখা পড়ে আমি শোনাবো, তার নাম রবার্ট এঙ্কে। রবার্ট এঙ্কের নাম খুব বেশি মানুষ জানেন না, জানতে পারতেন হয়তো, কিন্তু রবার্ট এঙ্কেই বোধহয় চাননি যে তার নামটা সবাই জানুক। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে জার্মানির 1 নম্বর গোলকিপার হওয়ার কথা ছিল তার। না, ফর্মের জন্য তিনি হতে পারেননি তেমন নয়, কিন্তু 2009 সালে এমন একটি কাণ্ড ঘটে যেটা বদলে দেয় অনেক কিছুই। রবার্ট এঙ্কের এই গল্প হয়ে যায় একটি ট্র্যাজেডি। রবার্ট এঙ্কেকে নিয়েই আজ আমার প্রথম পর্ব। তাকে নিয়ে একটি লেখা আমি লিখেছিলাম বলা ভালো, তার একটি বই পড়ে। রোনাল্ড রেং, তার খুব প্রিয় বন্ধু, রবার্ট এঙ্কের খুব প্রিয় বন্ধু রোনাল্ড রেং, স্পোর্টস রাইটার একজন, তার একটি বই আছে। সেই বইটিকে ঘিরেই এবং রবার্ট এঙ্কেকে ঘিরে আমার এই লেখা। শুরু করি। সেদিন কিন্তু সূর্য ছিল গা পোড়ানো নয়, আলতো আশ্রয়ের। ঈষৎ ঠান্ডা মধুর মতো আলো ছিল যেন।
আর তুলো বিছানায় 10 মাসের লীলা, পরীর মতন একটি বাচ্চা। ওর কপালে আদর ভাসিয়ে দিলেন রবার্ট। আর যতক্ষণে সে শান্তি মিহিদানার মতন করে বসতে লাগলো লীলার ত্বকে, ততক্ষণে রবার্ট বাড়ির ঠিকানা থেকে ছোট হতে 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 একেবারে বিন্দু সম। খেলা না থাকলে রবার্ট রোজ ফিরতেন ঠিক নিয়ম করে 6:30টায়, প্র্যাকটিস সেরে। তার স্ত্রী টেরেসার আত্মস্থ সে যাপন কায়দা। সেদিন অর্থাৎ 10ই নভেম্বর 2009 রবার্টের কোনো খেলা ছিল না। সকালে এক প্রস্ত ট্রেনিং ফিটনেস কোচের সঙ্গে, আর বিকেলে গোলকিপিং কোচের সঙ্গে আরেকটা ট্রেনিং সেশন। তারপর ঠিক 6:30 বাজবে আর রবার্ট, টেরেসা আর সেই পরীর মতন বাচ্চা লীলা, এই তিনের রূপকথা ঠিকরে উঠবে ঠিক উপরের আকাশটায় যেন। কাছে নাক ঠেকালে ঠিক দেখতে পেতেন ভিতরে সুখীকাল তীর তীর করে বইছে। রবার্টের বন্ধু রোনাল্ড ওই সেদিন ওকে ফোনে ধরেছিলেন, ওই একটু সন্ধে নাগাদ। অন্তরঙ্গ অনেক কিছুই বলেছিলেন, যেমনটা বহুদিনের দস্তুর। আর এদিকে শনশন হাওয়া গাড়ির জানলার ফোঁকর হয়ে বইছিল। স্টিয়ারিং হাতে রবার্ট হুম হুম করে ছিটে ফোটা উত্তর দিচ্ছিলেন এবং তারপর বলেছিলেন, রাতে কথা বলি। বন্ধুর অবাক যে লাগেনি তা নয়, কিন্তু রোনাল্ড ধরেই নিয়েছিলেন দুখানা প্র্যাকটিসের মাঝে পিংপং চলছে, সামনে বিশ্বকাপ, টেনশন রয়েছে, ফলে ফোনে বোধহয় মন নেই। সে রাতে রবার্টের ফোন আর আসেনি। বন্ধু রোনাল্ড যদিও পেয়েছিলেন অগুন্তি ফোন। রোনাল্ডের ইদানিংয়ের প্রিয়তম বন্ধু রবার্ট এঙ্কে 2010 সালে ফুটবল বিশ্বকাপে জার্মানির সম্ভাব্য 1 নম্বর গোলকিপার, যেমনটা বললাম একটু আগে, ট্রেনের সামনে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছেন। অগুন্তি ফোন, খবর, প্রশ্ন, চিন্তা। সুইসাইড নাকি? সুইসাইড নয় তো? সুইসাইডই বোধ হয়। হ্যাঁ, সুইসাইড। রোনাল্ড তার বইয়ে খুব খুঁটিয়ে লিখেছেন এই সুইসাইড এর কথা। বইটির নাম আ লাইফ টু শর্ট, দ্য ট্র্যাজেডি অফ রবার্ট এঙ্কে। এই বই যে লেখা হবেই তা ঠিক ছিল অনেক আগে থেকেই। আদতে কথা ছিল রবার্ট আর রোনাল্ড মিলে এই বই লিখবেন। রবার্ট এঙ্কের জীবনী, রবার্টের সমস্ত ডুকরে ওঠার সত্যি, ফুটো দিয়ে রবার্টের ব্রেনের ভিতর ঝোঁকা। আর রোনাল্ড খুব রাজি ছিলেন এহেন বন্দোবস্তে। একে তো বেজায় দোস্তি জমেছিল, তার উপর কোথায় আর সহজে পাওয়া যাবে এমন সাবজেক্ট যে নিজেই নিজের অন্দরের ঘুরঘুরটি অন্ধকার, গুলিয়ে ওঠা চিন্তা, দমবাঁধা স্নায়ু, পাথর ভরা মাথার ভার সব খোলসা করতে চায় পাবলিকে। কিন্তু তখন তিনি হয়তো কল্পনা করতেও পারেননি যে এই বই বেরোবে, স্পোর্টস রাইটিংয়ের অস্কার, উইলিয়াম হিল পুরস্কারও জিতবে। আর বইয়ের শেষে কোলন দিয়ে বন্ধুকে লিখতে হবে দ্য ট্র্যাজেডি অফ রবার্ট এঙ্কে। রবার্টের ট্র্যাজেডি ছিল ওর ডিপ্রেশন, অবসাদ, অসুখ, অবসাদ, যে এন্তার ঝুলে থাকে না ঘুলঘুলিতে, কিন্তু ভয় দেয় সরাসরি, আঁচ ফেলার ধমকি দেয় প্রতিনিয়ত। যখন সে আসে আর বসত করে লাগাতার, তখন যে মাথার মধ্যে কি হয়, কেমন হয়, কিভাবে সেই দিন গুজরান হয়, তা সমস্ত ভাবে বলতে চাইতেন রবার্ট। স্ত্রী টেরেসাকে বারে বারে বলতেন, অনুমানও করতে পারবে না কেমন নুয়ে যাই তখন। মাথার ভিতর না ডেলা ডেলা পাথর মাথাটাকে কেমন ক্রমাগত ঢেলে পায়ের দিকে নিয়ে যায় টেরেসা। তখন প্রত্যেকটা পা ফেলাই যেন একটা ব্যাক স্টেপ। রবার্ট সেই সব দিন কখনো চোখের আড়াল করেননি। যখন দাঁড়িয়ে সূর্য দেওয়া ঘরে হয়তো, তখন ভুলতে দেননি সে কালো অন্ধকার। মৃত্যুর পর বন্ধু রোনাল্ড পেয়েছিলেন হাজার তেমন ডায়েরি, নোট, মোবাইলের মেসেজও,
যেখানে চোখা চোখা অক্ষরে সাবধানবাণী লেখা ছিল, ডোন্ট এভার ফরগেট দিস ডেজ, ডোন্ট এভার ফরগেট দিস ডেজ। এই দিনগুলো নিয়েই রোনাল্ডের সাংঘাতিক এই বই, দ্য ট্র্যাজেডি অফ রবার্ট এনকে। একটা লোকের প্রাণপণ পেরে বা না পেরে ওঠা, গিলতে আসা, তল না দেওয়া, মুখ প্ল্যাঙ্ক করে ছাড়া অবসাদের বিরুদ্ধে। খেলার মাঠের যাবতীয় সংগ্রাম শেষে একা টিকে গিয়ে সব কিছু সামলে নেওয়া, এমন গল্প নতুন কি আর? অনেক আছে, সেরা রকমের আছে, কিন্তু রোনাল্ডের লাইনে লাইনে যে ব্যালেন্স আর দোসর রবার্টের ব্যালেন্স ধরে রাখার মরিয়া চেষ্টা, তেমন সব ছত্র এখন আর অতি সহজে পাওয়া যায় না। আফসোস। বই যত পাতা থেকে পাতায় বইবে, তত বেরিয়ে পড়বে অবসাদের চার কিনারা। একটা অসুখ যে কত রকমভাবে খেলতে পারে আক্রান্তের সঙ্গে, তা শুনতেই পেতাম না এই বই না তুললে। বইটা পড়লে বুঝবেন, অবসাদগ্রস্তের প্রতিটা দিন ডুবে যাওয়ার আর্তনাদে ভেসে যায় না, বা গরাদে মাথা ঠোকে না। এই যে রবার্ট যখন খেলতেন গোলে দাঁড়িয়ে, দলের শেষ আশকারা হয়ে, যখন তিনি আজাদ সহস্র চিন্তা থেকে, তখন তিনি আমার আপনার মতনই ইজি, কিন্তু ভিড় ছাড়িয়ে আরামসে বল গ্রিপ করছেন, লাফিয়ে ছুটতে দৌড়ে, ট্যাকেল সামলে, টেনশনও সামলে। কিন্তু যে ক্ষণে পোকা ফিরল ব্রেনের তলায়, কিটির কিটির খোঁটা লাগালো, তখন ওই সরল জল ছিঁড়ে যেত দুরন্ত আকস্মিকতায়। একটা অন্ধকার ভরে যেত কানায় কানায়। আমরা অন্ধকারই দেখব, শুধু অন্ধকার বলেই বুঝবো তাকে, কিন্তু যে মানুষ প্রায় থেকেছে সেই আবহে, সে বলবে ওটা শুধু অন্ধকার নয়, ওটা আরও কিছু। সে দেখতে পাবে নির্ঘাত ওর মধ্যে একাধিক চিহ্ন, আড়াল, অশনি সংকেত, নিজের কাতরতা, আবছা অবসন্ন হওয়া সাইরেন, আর শেষে একটা ভীমরতি ধরানো নিনাদ। বন্ধু রোনাল্ড এই বইতে যা করেছেন অত্যন্ত প্রশংসনীয়। তা হলো, তিনি সমস্ত চিঠি, নোট, খসড়া, মোবাইল মেসেজ যা রবার্ট নানা ফাঁকে লিখে রেখেছিলেন, যেন নিজেকে একটা রিমাইন্ডার দিচ্ছিলেন, সেই সব রোনাল্ড প্রতিটা হাতে পেয়েও সামলে খেলেছেন। লোকে তো চায় জীবনীভাবে সব খুলে দেওয়ার জন্যে, যা কিছু খারাপ আগে আলোয় আসেনি তাও এখানে ফলাও করে বলা হবে, ঢালাও করে লেখা হবে। রোনাল্ড পাঠককে ঠকাননি, কিন্তু ধরে ধরে সব খবর জানিয়েছেন আমাদের। গল্প বলায় সত্যি তার কোনো খামতি নেই, কিন্তু চলতি হাওয়ার যা অভ্যেস এখন, মানে অনন্ত আগ্রাসন, তা দেখিয়ে যা ছিল তা কিছু উজাড় করে দেননি, সমস্ত এথিক্স ভুলে। খুব খুব পার্সোনাল যা ছিল, যা খুব খুব বিষণ্ণতা আনে, বিরক্ত বিক্ষিপ্ত করে শিরা পাঁজর, সেই সব কথা উপকথা জেনে নিভৃতে কেঁদেছেন হয়তো রোনাল্ড নিজে, কিন্তু তারপর ছেড়ে দিয়েছেন ওদের ওদের হালে। যেন এইসব শব্দ গত বন্ধু রবার্টেরই একাকী। এমন থামতে পারা জানে প্রকৃত বন্ধুই, তাই না? বইটা প্রথম পাতা থেকেই আপনাকে আলতো হাতে দিক দেখাতে দেখাতে নিয়ে যায় বিষাদের লেনে। আর আশ্চর্য এই যে তার মধ্যেই তো দ্বীপের মতো রোদ্দুর। আপনি কখনোই টানা শুধু কালো আর কালো দমচাপা অধ্যায় পাবেন না, পাবেন না, কারণ তেমন তো আসলে হয়ই না। রোনাল্ড খুব সন্তর্পণে, মায়ের স্নেহে প্রায় বলা যায়, এই সব পর্ব সামলেছেন। যে মুহূর্তে রোনাল্ড ওই রোদ থেকে ফিরে যাচ্ছেন অবসাদের ঘেরে, তখন কিন্তু ধাক্কাটা লাগছে না, অন্তত আমার তো লাগছে না। আমায় কাঁপাচ্ছে সে ছত্র যা অবসাদ থেকে এক লাফে এসে দাঁড়াচ্ছে সেই আলোর ছটায়। মানে আপনি বুঝতে পারছেন, মানে এতক্ষণ একটা লোক শুধু অন্ধকারে ছিল, সে অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে, অন্ধকারে কুঁকড়ে যাচ্ছে। হঠাৎ করে একটা দরজা খুলে গেল,
এবং সে এসে পড়ল চোখ ধাঁধানো আলোর সামনে। তখন যে একটা ভীমরতি ধরে যাওয়া, তখন যে মানে ওই যে বলে না যে ডেয়ার ইন ফ্রন্ট অফ আ হেডলাইট, ওই রকম ভ্যাবাচাকা মুহূর্ত আমাকে কিন্তু ভয় ধরিয়েছে। মারাত্মক লেগেছে আমার এই জাম্প। সত্যি গলা কিন্তু আটকে যায় মুহুর্মুহু। আপনি আপনি মানে যারা বইটা পড়বেন, পড়ে প্লিজ মেলাবেন। মানে আমার তো মন চাইছিল না ওই হাসিতে ফিরতে। এবং আরও একটা, মানে আমি জানি এটা অদ্ভুত শুনতে লাগবে, আমাকে অদ্ভুত আপনাদের মনে হতে পারে, কিন্তু সত্যি বলছি অত শত আমার কষ্ট হয়নি যখন দেখি রবার্ট এবং ওর স্ত্রী টেরেসা হার্ট প্রবলেমের জন্য হারিয়ে ফেলেন 2 বছরের ছোট্ট লারাকে। মানে লীলা যে এখন ওদের মেয়ে, তখন ওদের মেয়ে, তার দিদি লারা সে মারা যায়। সেই অধ্যায়ে আমি যখন পড়ছি তখন কিন্তু আমার অতটা কষ্ট হচ্ছে না। মানে কষ্ট তো হবেই, আমার নিজের মেয়ে আছে, আমার কষ্ট তো হবেই যে কোনো মৃত্যুতেই, সে সন্তান থাক বা না থাক, কষ্ট তো হয়। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই বইতে রবার্টের অবসাদের অংশগুলো, অধ্যায়গুলো যেমন করে আছে না, তার তুলনায় এটা সত্যি বলছি অন্তত আমার কাছে একটু কম দুঃখের। এবং আরেকটা অংশ, মানে এইটা আমাকে, মানে এটা দিয়ে ইনফ্যাক্ট শুরু হচ্ছে বইটা, এইটা আমাকে পাগল করে দিয়েছে। টেরেসা স্ত্রী স্বামীকে বলছে যে জন্মদিনে দিতেই যদি কিছু ইচ্ছে হয় আমাকে একটা কবিতা দাও। আসলে টেরেসা মানে শাশুড়ির কাছে শুনেছিল যে রবার্ট ছোটবেলায় কবিতা লিখত, তারপরে ওসব ছেড়ে দিয়েছে। তো জন্মদিনে টেরেসা বলছে স্বামীকে যে দেখো, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, তুমি আমাকে হিরে দিয়েছো, তুমি আমাকে এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবার, গাড়ি, যেখানে আমাদের মন চেয়েছে ঘুরতে গেছি, অনেক কিছু করেছি, আমার চাই না অত কিছু, কিন্তু তুমি আমাকে একটা কবিতা প্লিজ লিখে দেবে। এবার ভাবুন, রবার্টের আঙুল তো তার আগে শুধুই বল সামলেছে বা ফসকেছে, আজ তাকে লিখতে হবে। ওই যে মাথার ভিতর একটা দপদপ শুরু হচ্ছে, হ্যাঁ, অন্তরটা ধুকপুক করছে, নিজের মধ্যেই ছিটকে ছিটকে বেরোচ্ছেন যেন, রবার্ট কি করে লেখা হবে, কি লিখব। এটাই কিন্তু আমার মতে এই বইয়ের প্রাণভোমরা। যে মানুষ এককালে সকালে চোখ খুলতে ভয় পেত, কারণ কেউ না কেউ তো কিছু ওর থেকে আশা করবে, এবং সে যদি সেটা না দিতে পারে, মানে ধরা যাক আমি চাইলাম আমাকে এক গ্লাস জল দেবে, ভয়টা ভাবুন অবসাদগ্রস্তের। সে ভাবছে যে আমার কাছে এটা খুব সরল, আমি যে যে এই মুহূর্তে অবসাদে নেই, কিন্তু যে অবসাদগ্রস্ত সে তো ভাবছে যে এটা কি করে করব, আমি দিব কি করে জলটা। এবং তখন মানে সে যখন অবসাদ থেকে একটু একটু করে বেরোচ্ছে, তখন আরো বড় ভয়, আবার তো আমার থেকে জল চাইতে পারে বা অন্য কিছু চাইতে পারে। একবার পারলাম মানে প্রত্যেকবার তো পারবো না, যদি না পারি। এবার স্ত্রী যখন অবসাদ কাটানোর জন্যেই রবার্টকে বলছেন যে আমাকে একটা কবিতা লিখে দাও, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে রবার্টের। খুব কষ্ট করেও এই কবিতাটা তিনি লিখেছিলেন, সে কবিতা আমি পড়ে শোনাবো। কিন্তু রবার্টের ওই যেটা দিয়ে লেখাটা শুরু করেছিলাম, সুইসাইডটা, সেটা হচ্ছে যে ওর বন্ধু যখন ওকে ফোন করেছিল ঠিক 6:30 বাজার একটু আগে, এবং সে অমনোযোগী হয়ে হু হু করে গিয়েছিল, রবার্ট আসলে দাঁড়িয়েছিলেন একটি রেল স্টেশনের ঠিক উল্টো দিকে, চুপ করে গাড়িতে বসে। সকাল থেকে কিন্তু তিনি প্ল্যান করেননি। অবসাদগ্রস্তরা, আমি অনেক আমার ডাক্তার বন্ধু, সিনিয়র, তাদের সঙ্গে কথা বলে জেনেছি, অল্প বিস্তর সাইকোলজি পড়ে আমিও যেটুকু বুঝেছি, অবভিয়াসলি খুব একটা প্ল্যান্ড ওয়েতে তো এগুলো কাজ করে না। সকাল থেকে প্ল্যান করে, এটা একটা প্ল্যান্ড সুইসাইড নয়। সে কিন্তু চাইছিল একটা ট্রেনিং থেকে আরেকটা ট্রেনিং শেষ করে বাড়ি ফিরতে, কিন্তু সে চাইছিল, বলেও গিয়েছিল তেমনটা। এমনকি বেরিয়ে আসার আগে সকালবেলায় সে ফেল্ট পেনে লিখে রেখেছিল আগামী দিনে তাকে কি করতে হবে।
বায়ার্ন মিউনিকের সঙ্গে একটি খেলার 4টে টিকিট জোগাড় করতে হবে, প্র্যাকটিস তো আছেই, টিম মিটিং আছে, এই সেই সব কিছু রয়েছে, বিশ্বকাপ রয়েছে। কিন্তু হঠাৎ করে সামথিং স্ন্যাপড। সে আর ভারটা সহ্য করতে পারল না, সে ব্যালেন্সটা ধরে রাখতে পারল না, এবং সে হেঁটে চলে গেল রেল লাইনে, দাঁড়িয়ে পড়ল, একটা ট্রেনকে জাস্ট আসতে দিল। এটাই দ্য ট্র্যাজেডি অফ রবার্ট এনকে। পডকাস্টটা শেষ করব সেই কবিতা দিয়ে। আমি জানি না, একটু মেলোড্রামাটিক শুনতে লাগলেও হয়তো এটা সত্যি হতেও পারে যে সেই কবিতার কাগজটা নিয়ে বোধহয় আজও বসে থাকেন স্ত্রী টেরেসা আর ওদের বন্ধু রোনাল্ড। ফর ইয়োর বার্থডে, what will it be? A diamond? Beautiful to see? Perhaps a watch from the jeweler's store? It won't be cheap, of that you can be sure. And what about having a pig for a pet? Robbie will put down his foot about that. Cats then, or horses, or maybe a dog? No, please stop it. My head's in a fog. So, for her birthday, what's it to be? Oh no, what she wants is a poem from me. It isn't too big or too much or too dear. Yet the very thought of it fills me with fear. তারপরে বেশ কিছুক্ষণ পর তিনি আবার লিখছেন চলে যাওয়া মেয়ের কথা, বড় মেয়ের কথা। Then Lara came with her imperfect heart. That was something that tore us apart. But she was strong, and even in pain, she still lived up to the family name. We can't then help wondering what will come next. We can't then help wondering what will come next. Along life's long journey, it's got me perplexed. Will Grandpa stay or will he not? Are we going to move house? I don't know a jot. I won't let things become too much of a worry. The days soon pass. There is no great hurry. শেষ দুটো লাইন শুনুন, একমাত্র স্ত্রী টেরেসার জন্যেই। Only one thing is certain, and this much is true. The one thing is this, that I need, I love you. I love you. বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট বক্সে জানান আমাদের। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন শোনার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট, আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।